রিস্ক নো গেইন। রিস্ক নেওয়া একজন সাহসী মানুষ। আমি 6 বছর পর অভিনয় করেছি, 2-3 ঘন্টা করে ঘুমিয়েছি। শখের, স্বপ্নের এবং কষ্টের কাজ শরতের জবা। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রথম কাজ। ভোর 5টা 5:30টায় সেটে উপস্থিত থাকতো। সবাইকে আসলে আন্তরিক শুভেচ্ছা। শরতের জবা আমার অজাগতিক ছায়া বইটার একটা গল্প। অজাগতিক ছায়া বইটা বের হয়েছিল 2022-2023-এ অমরকোষ বইমেলায় তাম্রলিপি ব্যানার থেকে। যেহেতু 2022-এ কোভিড ছিল, খুব রেস্ট্রিক্টেড ছিল বইমেলা, সে কারণে আবার 2023-এ অরিজিনাল এডিশন আবার রিপাবলিশড হয়। এবং শরতের জবা গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল ডেইলি স্টারের একটি ঈদ সংখ্যায় 2017 সালে। তো যে কারণে আসলে শরতের জবাকে চলচ্চিত্রে আনার ভাবনাটা, সেটা হলো এই যে 3বার শরতের জবা আপনাদের সামনে এসেছে, আমার ভক্তরা পড়েছে, পাঠক পড়েছেন। সবাই আমাকে বলেছে যে শরতের জবার মধ্যে একটা থ্রিল আছে, সাসপেন্স আছে, ভৌতিক আবহ আছে, রহস্য রোমাঞ্চ আছে, প্রেম আছে, গান আছে। তারা চান আমি লেখালেখিটা চালিয়ে যাই এবং তারা চান যেন শরতের জবা পর্দায় আসে। তো প্রথমে আমি ভাবছিলাম আসলে একটা করব, পরে ভাবলাম আসলে শরতের জবার ব্যাপ্তি এবং গভীরতা এত বেশি যে নাটক টেলিফিল্মে করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, কঠিন হবে কাজটা। তখন আমি সিদ্ধান্ত নিই আসলে যে শরতের জবার চলচ্চিত্রই হবে। এভাবে শরতের জবাকে আসলে চলচ্চিত্রে আনার যে ভাবনাটা, সেটা নির্মাণের কথা বলবো যে আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আসলে 2-1 জনের সঙ্গে আগে কথা বলেছিলাম পরিচালনার জন্য শরতের জবার। কিন্তু আমার মনে হচ্ছিল যে কোনোভাবে আমার যে চিত্রনাট্য বা আমার যে মূল ভাবনা, সেখান থেকে আমরা সরে যাচ্ছি। আসলে আমি যা দেখাতে চাই সেটা হচ্ছে না। আসলে গল্প আর সিনেমার পার্থক্যই এখানে যে গল্পের বইয়ে আমরা একটা লাইন বা একটা প্যারাগ্রাফ পড়লে নিদ্রা হয়তো যেটা দেখবে বা ভাববে, আমি হয়তো সেটা দেখবো না বা ভাববো না, আমাদের স্বাধীনতা আছে। কিন্তু ফিল্মের সীমাবদ্ধতা এখানেই বা মজাটা এখানেই যে ফিল্মে যেটা দেখানো হবে সেটাই আমরা সবাই দেখব একসাথে। হয়তো ইনার মিনিংটা নিদ্রা একভাবে নেবে, আমি একভাবে নেব, এটা আমাদের স্বাধীনতা। তো সেই জন্যে আমি ভাবছিলাম যে ওনাদেরকে দিয়ে করালে হয়তো আমার যে চিন্তাটা, আমি যেটা দেখছি, আমার যে ভিশনটা, সেটা একটু হলেও সরে যাচ্ছে। তখনই ভাবলাম যে আমি এই কাজটা করব। আমার সঙ্গে উপদেষ্টা পরিচালক হিসেবে সুমন ধর ছিল, ডিওপি খায়ের খন্দকার ছিল এবং পিউয়ের কথা বলতেই হয়, কস্টিউম ডিজাইনার। এরা 3জন আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, না হলে কঠিন হয়ে যেত কাজটা। কারণ আমি 6 বছর পর অভিনয় করেছি। অভিনয়েরও একটা আনন্দ মিশ্রিত চাপ বা ভয় ছিল যে এতদিন পর কাজ করছি, হ্যাঁ করতে পারবো কি না। তো আমি আসলে 2-3 ঘন্টা করে ঘুমিয়েছি। সত্যি কথা, আমার গেট আপ মেকআপ লুকের একটা বিষয় ছিল, কিন্তু আমার ইউনিট এরা আসলে কেউই ঘুমায়নি। এমনকি নিদ্রাও আমি জানি 45 মিনিটও ঘুমানোর সময়ও পাইনি। এই তো এইভাবেই। আর প্রযোজনা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল আমি প্রযোজনা করব, বাট আমি যে একেবারে ফিল্মে চলে আসবো প্রযোজনা করতে, এটা আমিও নিজেও জানতাম না। বাট যেহেতু আমার একটা শখের, স্বপ্নের এবং কষ্টের কাজ শরতের জবা, সে কারণে আমি প্রযোজনা করেছি আমার প্রোডাকশন হাউস পহরডাঙ্গা পিকচার্স থেকে। এবং আমরা শুটিংও করেছি পহরডাঙ্গা, এটা নড়াইলে আমার দাদাবাড়িতে। নিদ্রাও গেছে সেখানে, পুরো ইউনিটি ওখানে ছিল প্রায় 15 দিন। এবং আমার সঙ্গে আছেন ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস টেলিফিল্ম যৌথ প্রযোজক হিসেবে। বিশাল একটা রিস্ক আছে, কিন্তু একটা কথা আছে না প্রচলিত, নো রিস্ক নো গেইন। সেটাই, হ্যাঁ হ্যাঁ সেটাই। তো আমি রিস্ক নিতে চেয়েছি। আমি কিন্তু সারা জীবনই, অনেকে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, অনেকে একদম নতুন যারা আমার সম্পর্কে জানেন না, আমি সারা জীবনই খুবই রিস্ক নেওয়া একজন সাহসী মানুষ। এটা আমার কাছের মানুষজন সবাই জানে। আমি সহজ রাস্তা কখনোই বেছে নিইনি, সহজ কাজ আমি কখনোই করিনি। তবে হ্যাঁ, আমার সঙ্গে আমার সৃষ্টিকর্তা সবসময় ছিল, আমার পরিবার ছিল। আমি কিছুটা ব্লেসড, আমি কিছুটা লাকি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রথম কাজ। এখন তো সবাই ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। এছাড়া যারা কাজ করেছে, জিতু হাসানের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি, শহীদুল আলম ছাত্রের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি। আমি মেল কো আর্টিস্টের কথা বলছি, এই জন্য ওর কথা বললাম না। আর ইয়াশের সঙ্গে আমার প্রথম কাজ। ইয়াশের আমিও একজন ভক্ত। হ্যাঁ, উনি যেটা বললেন, আমি গল্প এখন রিভিল করব না। আসলে ট্রেলার আপনারা দেখেছেন, ট্রেলার আজকে লঞ্চ হয়েছে, টিজার আগে লঞ্চ হয়েছে, ট্রেলার এখন লঞ্চ হলো। একটা গানও আপনারা দেখেছেন, মায়া।
যেটা ইমন চৌধুরীর সুর কথা এবং আলিয়া বেগমের গাওয়া। গানটা অলরেডি আমি ফিডব্যাক পাচ্ছি ভীষণ পপুলার হচ্ছে। তো ইয়াশ ভীষণ কথা শোনে, ও ভীষণ মনোযোগী ছিল যতক্ষণ আমার সেটে ছিল। আমি ইয়াশকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি ও ভীষণ মনোযোগী ছিল এবং ও বোঝার চেষ্টা করেছে যে আমরা কী চাচ্ছি। ও কখনোই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে বা আমরা চাচ্ছি না, ও নিজের থেকে একটা ইনপুট দিয়ে দিল, এরকম কখনোই আমি আজকে করতে দেখিনি ওকে। আমি যা চাচ্ছিলাম, চিত্রনাট্যটা যেভাবে আছে বা আমার সাথে ইউনিটে যারা ছিল, সুমন ধর বা ডিওপি খায়ের খন্দকার যা চাচ্ছিল, ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে। এবং সবচেয়ে বড় কথা, ও ভোর 5টা 5:30টায় সেটে উপস্থিত থাকতো এবং আমরা তো সারা রাত কাজ করেছি, 12টা 1টা 2টো 3টা বাজতো। ইয়াশ কখনো মুখ গোমড়া করেনি, এটা নিদ্রাও করেনি। বাট যেহেতু আপনার ইয়াশের কথা জিজ্ঞেস করছেন, তাই আমি আলাদাভাবে ওর কথা বলছি। হাসি মুখে কাজ করেছে, কখনো বিরক্ত প্রকাশ করেনি। এটা একজন কোয়ার্টিস্ট হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, একজন প্রডিউসার হিসেবে কী যে শান্তির, এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ সবসময় মনে একটা টেনশন থাকে, এই বুঝি রিয়্যাক্ট করবে, এই বুঝি বলবে যে আমি আর পারবো না করতে। বাট আমি সবার খুব সাহায্য পেয়েছি, ইয়াশের সাহায্য পেয়েছি। ও আজকে এখানে আসতে পারেনি, ওর স্কেজিউল, ও ব্যস্ত। ও জিতু হাসানের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে উনি আমার আবদারে সাড়া দিয়েছেন, আমার কাজ করেছেন এবং আমার দাদাবাড়ি নড়াইলে উনি গিয়েছেন, থেকেছেন। হয়তো অনেক কষ্ট হয়েছে ওনার, আসলে প্রথমবারের মতো আমি কাজ করেছি যেহেতু প্রডিউসার হিসেবে, অনেক ভুলভ্রান্তি ছিল, সীমাবদ্ধতা ছিল, এগুলো উনি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখেছেন। এবং আমি কৃতজ্ঞ জিতু ভাইয়ের প্রতি যে উনি আমার কাজটা করেছেন। এবং যেহেতু আমাদের অনেক আগে থেকে একটা কেমিস্ট্রি ছিল, একটা সিনক্রোনাইজেশন ছিল, সেহেতু আমাদের একসঙ্গে কাজ করতে কোনো অসুবিধা আসলে হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।